বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? শেখ হাসিনার আইনি জটিলতায় কিংবা আইনি বেড়াজালে আটকে যাওয়ার পর এই দৃষ্টান্ত কি বাংলাদেশে আবার নতুন করে যারা ক্ষমতায় আসবেন তারা দুর্নীতি করার আগে একটু ভাববেন? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন সংস্কার, বিচার এবং নির্বাচন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে তবে কি তিনি সত্যি তার দেয়া প্রতিশ্রুতির একটি দৃশ্যমান করলেন? শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে ভারতের মিডিয়া বা কি বলছে? এই সবকিছু নিয়ে আজকের আমাদের বিশ্লেষণ। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। নির্বাচন নিয়ে চূড়ান্ত ও সর্বশেষ সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ঘটতে যাচ্ছে, আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। বাংলাদেশের রাজনীতির উত্তাল প্রেক্ষাপট, বিএনপি, জামাত, এনসিপি, সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে চলমান বিতর্ক, নির্বাচনের দাবি, আন্দোলনের কর্মসূচি, সামরিক ভূমিকাকে ঘিরে গুঞ্জন আর রাজনৈতিক উত্তেজনার মাঝে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করেছে এক নতুন পর্যায়ে। বিএনপি, জামাত, এনসিপি এই তিনটি ভিন্ন রাজনৈতিক শক্তি সরকারের সমালোচনা ও গণতন্ত্রের ব্যাখ্যা নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। তারই মাঝে প্রশ্ন উঠেছে, সেনাবাহিনী কি করছে, অর্থনৈতিক গতি কেমন, আর সাধারণ মানুষ কোন পথে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, লন্ডনে শেখ হাসিনার অনুচর তারেক সিদ্দিকীকে গ্রেপ্তার, দেশবাসীকে ডক্টর ইউনূসের অবিশ্বাস্য ও চূড়ান্ত চমক, ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকার প্ল্যান নিয়ে খালেদ মহিউদ্দিনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। নির্বাচন নিয়ে চূড়ান্ত ও সর্বশেষ সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ঘটতে যাচ্ছে, আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটিও আমাদেরকে জানাবেন। 2রা জুন থেকে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা শুরু করছেন মোহাম্মদ ইউনূস। অনেক জল্পনা কল্পনা চলছে যে এই আলোচনায় সুনির্দিষ্টভাবে কোনো রোডম্যাপ পাবে কি বিএনপি সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশী রাজনৈতিক দলগুলো। আবার বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে সংস্কারের নামে আমাদেরকে কলা দেখানো হচ্ছে, শুধু বৈঠকই করা হচ্ছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রোডম্যাপ দেওয়া হচ্ছে না। এইরকম পরিস্থিতিতে প্রশাসনের অন্তরালে কি করতে যাচ্ছে? আসলে 2রা জুন থেকে পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু হচ্ছে তার মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক যে সংকটের কথা বলছে দলগুলো, তা কি মিটবে? এটা একটা বড় প্রশ্ন। বিভিন্ন তথ্যসূত্র আমরা সামনে রেখেছি। প্রথমত ডিপ স্টেটের কয়েকটি তথ্যসূত্র, এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশ্বস্ত ব্যক্তিবর্গ এবং কয়েকজন উপদেষ্টার মতামতকে সামনে রেখে আমরা যে বিশ্লেষণটি দেখছি সেটি হচ্ছে যে 2রা জুন থেকে যে সংলাপ শুরু হচ্ছে এতে সুনির্দিষ্ট 2টি রোড ম্যাপ নিয়ে আলোচনা শুরু করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই রোড ম্যাপটি কি? আপনারা জানেন যে ডিসেম্বর থেকে জুন এই সময়ের কথা বারবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জাপানে গিয়েও সাক্ষাৎকারে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আমরা নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেব, যদিও কোন সুনির্দিষ্ট দিন তারিখের কথা তিনি বলেননি। বিএনপি সহ যে কটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন তার বাইরে আবার জামাতের পক্ষ থেকে খানিকটা ভিন্ন মত দেয়া হয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে বলেছেন যে ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে উত্তম সময়। আবার জামাতের কোনো নেতা ইতোমধ্যে বলেছেন যে একদম ডিসেম্বরেই নির্বাচন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এমনটি চিন্তা ভাবনা করা ঠিক নয়। তার মানে নির্বাচন কখন হবে সেটি নিয়ে যেমন ধোঁয়াশা আছে, আবার বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের দূরত্ব আছে। এরকম পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা এবং পরিকল্পনায় 2টো রোড ম্যাপ তৈরি হয়েছে। সেই 2টো রোড ম্যাপ কি?
একটি হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করা, আর অন্যটি হচ্ছে এপ্রিলে। আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারির শেষ দিক থেকে রমজান শুরু হবে। অনেকে বলছেন যে রমজান মাসে নির্বাচন করাটি যথার্থ হবে না, আবার এপ্রিলের পর থেকেই কিন্তু এপ্রিলের শেষ দিক থেকে ঝড় জলোচ্ছ্বাস শুরু হতে পারে বা আবহাওয়া অনুকূলে নাও থাকতে পারে। তাহলে কোন সময়টি আসলে মোহাম্মদ ইউনূস বেছে নেবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে ফেব্রুয়ারি এবং এপ্রিলকে ধরে এই দুটো রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপস্থাপন করা হবে। তার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন কতটা প্রস্তুত একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সে নিয়েও আলোচনা করবেন মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরপরই তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন যে ফেব্রুয়ারি না এপ্রিলে তিনি নির্বাচন করবেন। আপনারা সবাই জানেন যে নির্বাচন করতে ৪৫ দিন আগে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করতে হয়। সেক্ষেত্রে যদি ফেব্রুয়ারিতে সব রাজনৈতিক দলগুলো নির্বাচন করার জন্য একমত হয়ে যান, তাহলে অন্তত ডিসেম্বরে বা জানুয়ারির শুরুর দিকে তফসিল ঘোষণা করতে হবে। প্রিয় দর্শক, এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরো দুটো বিষয় উত্থাপন করা হয়েছে বারবারই। দুটো রাজনৈতিক দল এ নিয়ে সবসময় সোচ্চার আমরা দেখেছি। এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, আর অন্যটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা নির্বাচনের আগে বিচার এবং সংস্কারেরও দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। এর মধ্যে আমরা দেখলাম যে আজ থেকে শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রসিকিউশন টিম যে অভিযোগপত্র দায়ের করেছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি আদালত গ্রহণ করেছে। এই বিচার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এখন নির্বাচন হবার আগে যদি দৃশ্যমান ভাবে বিচারের অগ্রগতি দেখতে হয়, তাহলে আমাদের হাতে দেখছি যে খুব একটা সময়ও নেই, আর বিচার তো করবে আদালত। কিন্তু প্রসিকিউশন টিমকে যথোপযুক্ত ভাবে বিচার করার জন্য মামলা প্রস্তুত করে আদালতে উপস্থাপন করতে হবে, যুক্তিতর্ক অকাট্যভাবে তুলে ধরতে হবে, তাহলেই বিচারটি হয়তো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। শহীদের পরিবারের কোনো কোনো সদস্য বলছেন যে এই ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক নেতাদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদের সাজা যদি মৌকুফ হতে পারে, তাহলে এই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কেন জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার করবে না? তো সেক্ষেত্রে সরকারের সামনে একটি দৃশ্যমান চাপ রয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি যদি ফেব্রুয়ারি বা এপ্রিলেই মোহাম্মদ ইউনূস নির্বাচন দেন, তাহলে এর আগে ২টি বা ৩টি বিচারের রায় দেখার প্রত্যাশা আছে সরকারের। সেভাবেই তারা প্রসিকিউশন টিমকে মামলা উপস্থাপন, মামলা পরিচালনার জন্য প্রস্তুতির নির্দেশও দিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু সবকিছুই কি এত সহজ সমীকরণের মধ্য দিয়ে শেষ হবে? তাহলে এই যে নির্বাচন, বিচার, সংস্কার নিয়ে যে আশঙ্কা ঘনীভূত হচ্ছে, তার কি হবে প্রিয় দর্শক? ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া ২০৮ নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিমবাজার কুটি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতেই। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু এসবই নয়, প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো এই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর পদবি, পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই। তারিক সিদ্দিক শেখ রেহানার দেবর শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় ও বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকারী সব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি, অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে ৩৮ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়। জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনাপ্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতেই থাকতেন। সেনাপ্রধানের পর নির্ধারিত বাসভবনে যাননি, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতে ছিলেন। ক্যান্টনমেন্টের সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। আর কার কাছে আমি বিচার চাইব?
উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনার সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করে দেন। তিনি সেখানে থাকেন বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মোরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর 208 নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয়। অর্থাৎ তারিক সিদ্দিকী তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতেই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতে। তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্থানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্টের পাড়ায় তাকে বাংলাদেশ ভারতের প্রকৃত হাই কমিশন বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। 208 নম্বর বাড়িটিতে ব্যবসার দেনদরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতেই ডাকা হতো। বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টার মাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরের কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে। তারিক সিদ্দিক, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানকে দিয়ে। তারিক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তার স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে কমিশন 1,500-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারিক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারিক সিদ্দিক দায়ী তা বহুবার প্রমাণ পেয়েছে। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। তবে সেই ক্ষমতাকে লাড়াছাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয়। আর প্রসঙ্গ হচ্ছে নোবেল। আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অং সান সুচির পরিণতি নিশ্চয়ই দেখছেন। কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তিনি তার একটা স্টেটাসে একটা টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচারণা থেকে দেখাতে পারি, যেটা তার ইচ্ছা। সম্প্রতি একটা টক শোতে তারই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল। খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন। এগুলোর কোনোটা মিথ্যা? তিনি আরো বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সাথে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই 9 মাসে। ভাই একটা মনে হয় করছে, কয়েকদিন আগে দেখছি 250 কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আচ্ছা, তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে, না নেয় নাই। সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন, ডক্টর ইউনূস মুখে কলা দিয়ে বসে আছেন, উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না, বাকি উপদেষ্টারা তো বলেনি না। এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে, এখন হচ্ছে না হচ্ছে, রিয়েকশন কি হচ্ছে? এই যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের, আধা ঘন্টা থাকে, রিয়েকশন কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে, এন্টি ইন্ডিয়া। এটা খাচ্ছে এই দেশে এখন, কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা, অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে। সেখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বললে ভালো লাগে শুনতে। আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে 1000টা কারণ আছে, পয়েন্টে বলি। তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূস আদানির টাকা পরিশোধ করছেন, এমনকি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন। আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন, প্রচারণা, এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না। আবার ধরেন মেয়র ইশরাকের পদ নিয়ে আজকেও আসিফকে, তারপর হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে, রাজপথে। এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না। এই সরকারের মধ্যে কাউকে পদত্যাগ করতে দেখছেন? নো। নাহিদ এটা দলের স্বার্থে, তার ব্যক্তির স্বার্থে সে গেছে। আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না?
আরে ভাই, সারা জীবন জেল জুলুম খাইটা, হুলিয়া খাইটা, রাজনীতি কইরা সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায়, সে পদত্যাগ করবে? আমরা ফ্রিতে পাই, এ করি না। এখন ডক্টর ইউনূসের এই মিশন নিয়ে জনমনে কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনূস আসলে কি চান। কালকে কনক সরোবর একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনি বলছিলেন যে ডক্টর ইউনূস কেন আসলে মানে কবে তফসিল হবে, কবে নির্বাচন হবে, এই টাইমটা তিনি কেন বলছেন না। তার মানে ইচ্ছার ভিতরে খোট আছে। আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপি কে কালার টালার করতেছেন, আওয়ামী লীগের তো দিনই শেষ, তাহলে বিরাজনীতিকরণ, -2 ফর্মুলা, এগুলো সবাই ভাবছেন যৌক্তিক। কিন্তু বিএনপি তো এনসিপির মামা না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, মন্তব্য রুমিন ফারহানার। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে 300 আসনের মধ্যে তাদের 290টি আসন পাওয়ার কথা। পাওয়ার পর তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? সম্প্রতি একটি গণমাধ্যমে টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে, টকশোগুলোতে তো আমরাও দেখি, তাদের বক্তব্য বোঝা যায় সবকিছু তারাই করেছে। রুমিন ফারহানা বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা, সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুইটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুইটি দাবি আমরা দেখছি। তো প্রশ্ন হলো, তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে? বিএনপির এই নেত্রী আরো বলেন, প্রতিটা দল নির্বাচনে যায় জেতার জন্য, হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না। ফলে প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা ক্ষমতায় গেলে কি করব, তেমন কিছু কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক, আমি এটা বুঝতে পারি না